দোস্ত, এক অমির পরিবারের সবাই কোনো কাজে কয়েকদিনের জন্য বাইরে চলে যাচ্ছিল। সঙ্গে তাদের নকরও যাচ্ছিল, কিন্তু সেই পরিবারের এক ছেলেকে কিছু কাজের জন্য বাড়িতে থেকে যেতে হয়েছিল। এখন সেই ছেলেকে সময় মতো নাস্তা পেতে হবে, খাবার পেতে হবে। এজন্য নকরের যে এক মেয়ে ছিল তাকে সেখানে রেখে দেওয়া হয়েছিল। দোস্ত, মেয়েটি যুবতী ছিল, খুবই সুন্দরী ছিল, আর যে ছেলেটি ছিল সেও যুবক ছিল। সকাল সন্ধ্যা সে বাড়িতে আসত, রান্না করে ছেলেটিকে খেতে দিত। কিন্তু দোস্ত, হঠাৎ ছেলেটির শরীর খারাপ হয়ে গেল। তাকে ঠান্ডা লেগে জ্বর এসেছিল, আর ঠান্ডা যেন যাওয়ার নামই করছিল না। 2-3টে কম্বল ওড়িয়ে দিত, চাদর ওড়িয়ে দিত, খুব যত্ন করছিল যাতে তার মালিকের ছেলের জ্বর আর ঠান্ডা দূর হয়ে যায়। কিন্তু দোস্ত, ঠান্ডা যাওয়ার নাম করছিল না। শেষে সে নিজে কম্বলের উপর শুয়ে পড়ল যাতে তাকে গরম লাগে, তবুও তার ঠান্ডা কমল না। আর তারপর দোস্ত, শেষ পর্যন্ত হার মেনে সে নিজে সেই কম্বলের ভিতর চলে এলো। আর তারপর দোস্ত যা হলো, এটা একটা খুবই রোমাঞ্চকর আর আবেগপূর্ণ গল্প, দারুণ গল্প। চলো জেনে নিই পুরো গল্পটা এই ভিডিওতে। কিন্তু ভিডিওতে এগোনোর আগে শুধু এই অনুরোধ, ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও যাতে আমার হৌসলা বাড়ে। দোস্ত, এই গল্পটা উত্তরপ্রদেশের কানপুরের এক ব্যক্তির। তার নাম নীরজ শুক্লা ছিল। সে একটা ফ্যাক্টরিতে জিএম পদে ছিল, অর্থাৎ জেনারেল ম্যানেজার ছিল। ভালোই আয় ছিল তার, ধন দৌলতের কোনো অভাব ছিল না। স্ত্রী ছাড়া তার 3 সন্তান ছিল। বড় ছেলে, যার নাম বিক্কি ছিল, তার বয়স 25 বছর ছিল। 2 মেয়ে ছিল, একজন 18 বছরের আর একজন 22 বছরের ছিল। তাই এই পরিবার খুব সুখী ছিল। ড্রাইভার ছিল, মালি ছিল, আর সঙ্গে তাদের ঘরের কাজের নকর ছিল। সেই নকর নোকরানি দুজনেই কাজ করত। আর তাদের এক মেয়ে ছিল যার নাম সোনি ছিল। সোনি 12শী শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছিল, তারপর পার্লার আর সেলাই ইত্যাদি শিখছিল। খুবই সুন্দর মেয়ে ছিল সে। আর এই ঘরের কাজের লোকেরা বাড়ির পাশেই ঘর নিয়ে থাকত, সেখানেই থাকত। অনেক দিন ধরে তাদের কাছে কাজ করছিল। তাই নীরজ শুক্লার শ্যালকের মেয়ের বিয়ে পড়েছিল। এই বিয়ে দিল্লিতে হওয়ার কথা ছিল। সেই বিয়েতে নীরজ শুক্লা, তার স্ত্রী আর সব ছেলে মেয়েকেও যেতে হবে। কিন্তু যেদিন বিয়ে ছিল সেদিনই তার ছেলে বিক্কির পরীক্ষা ছিল, তাই সে থেকে যায়, যেতে পারে না। আর নীরজ শুক্লা তাদের ঘরের কাজের নকর নোকরানিকে সাহায্যের জন্য সঙ্গে দিল্লি নিয়ে যায়। কিন্তু এখন সমস্যা এই যে বিক্কিকে খাবার দাবার কে দেবে। তাই তাদের মেয়ে সোনিকে বলে দেওয়া হয়। সে বলে ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় সোনির মা সোনিকে বোঝায়, দেখ বিক্কিবাবুকে সময় মতো চা, নাস্তা, খাবার দিতে থাকবি, দেখিস নিজের খেয়াল রাখবি, কোনো ভুল পদক্ষেপ নিস না। সোনি দোস্ত মুচকি হেসে বলে, ঠিক আছে মা, তোমরা যাও, টেনশন করো না। সঙ্গে বিক্কির মাও সোনিকে বুঝিয়ে যায়, একে বাইরের বেশি খাবার খাওয়াস না, সকাল সন্ধ্যা তুই তাজা খাবার বানিয়ে দিস। সে বলে ঠিক আছে আন্টি, তোমরা যাও। দোস্ত, এখন সবাই খুশি খুশি 2টো গাড়ি ডেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যায়। সোনি বাড়িতে আসে, তার বাড়ি পাশেই ছিল। বিক্কি বসেছিল। তাকে বলে, কি খাবেন, কি রান্না করব? সে বলে, যা তোমার ইচ্ছা তাই বানাও। সে বলে, না, আপনি বলুন আমি কি বানিয়ে দিই আপনার জন্য। সে বলে, তুমি কি খাবে? সে বলে, যা আপনার জন্য বানাবো তাই আমিও খেয়ে নেব। তখন দোস্ত সে মজা করে বলে, ঠিক আছে, করেলা বানাও। দোস্ত, করেলার নাম শুনতেই সোনি অদ্ভুত মুখ করে। সে বলে, কি হলো, তোমার করেলা পছন্দ নয়? সে বলে, না, এমন কিছু না, আপনি আমার চিন্তা করবেন না, আপনি বলুন আপনার কি খেতে ইচ্ছা। সে বলে, না, আমাকে করেলাই খেতে হবে। দোস্ত সে করেলা বানায়, পরাঠা বানায়, তারপর আচার, দই ইত্যাদি দিয়ে সার্ভ করে দেয়। সে বলে, তুমিও তোমার খাবার নিয়ে এসো। সে বলে, না, আমার খিদে নেই। তারপর দোস্ত যেই সে খেতে যাচ্ছিল ঠিক তখনই সে একটা খাবারের অর্ডার করে রেখেছিল খুব ভালো রেস্টুরেন্ট থেকে। সেই খাবার তখনই এসে পড়ে। তারপর বলে, যাও, ডেলিভারি এসেছে, নিয়ে এসো। সে খাবার নিয়ে আসে দোস্ত, তারপর 2টো প্লেটে সব সার্ভ করে, বলে নাও খাও। দোস্ত, এত ভালো ভালো খাবার দেখে সোনি খুব খুশি হয়ে যায়। তারপর খেতে শুরু করে। তারপর বলে, আপনি করেলা কেন বানালেন যখন খাবেন না? বলে, এই জন্যই বানিয়েছি যাতে মা যদি ফোন করে তাহলে বলতে পারি, হ্যাঁ মা, করেলা বানানো হয়েছিল আর সেটাই খেয়েছি, তাজা খাবার খেয়েছি, ঘরের খাবার খেয়েছি। সে বলে, এটা তো ভালো কথা, মায়ের সঙ্গে মিথ্যেও বলতে হবে না, আবার মায়ের কথাও মানতে হবে না। সে হেসে বলে, কি করব, আর মা তো খেতে দেয় না, যতদিন মা না আসে ততদিন আমরা খাবো। দোস্ত তারপর দুজনে মজা করে খায়। রাত হয়ে যায়। সে বলে, তুমি মায়ের ঘর খালি আছে, সেখানে গিয়ে শুয়ে পড়ো। সে সেখানে শুয়ে পড়ে। বিক্কির নিজের ঘর ছিল, সেখানে সে শুয়ে পড়ে। কিন্তু সকাল হলে 9টা বেজে যায়। চা নাস্তা সব রেডি করে ফেলে সোনি। নাই করে ফ্রেশ হয়ে
তার দরজায় টোকা দেয়, দরজা খুলুন, এত সময় হয়ে গেল আপনি ঘুমোচ্ছেন। দোস্ত যখন সে দরজা খোলে তখন তার দাঁড়ানোর শক্তি ছিল না, সেখানেই বসে পড়ে। সে বলে কি হয়েছে? বলে জানি না কেন শরীর খারাপ হয়ে গেছে। সে তার কপালে হাত রাখে, একদম জ্বরে পুড়ছে। বলে হ্যাঁ আপনার জ্বর হয়েছে? কখন হয়েছে? বলে জানি না, রাতে যেই শুয়েছি তার কিছুক্ষণ পর হয়েছে। সে তার হাত ধরে বিছানায় বসায়, বলে মাকে ফোন করুন আর ওষুধ আমি নিয়ে আসছি। সে বলে না, মা বাবাকে ফোন করার দরকার নেই, ওরা বিয়েতে গেছে, চিন্তা করবে, এনজয় করতে গেছে, এনজয় করতে দাও, তুমি মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে এসো। সে যায়, 2টো ডোজ ওষুধ নিয়ে আসে। পাশেই মেডিকেল স্টোর ছিল। তারপর আসে, গরম পানি দিয়ে বিক্কিকে খাইয়ে দেয়। বিক্কি শুয়ে পড়ে, কিন্তু দোস্ত শুতেই তার প্রচণ্ড ঠান্ডা লাগে, দাঁত কাঁপতে থাকে, কাঁপুনি উঠে যায়। সে খুব অস্থির হয়ে যায়, বলে খুব ঠান্ডা লাগছে। সোনি বলে হ্যাঁ, এই জ্বর তো ঠান্ডা নিয়ে আসে। তারপর সে তাকে কম্বল উড়িয়ে দেয়, তবুও ঠান্ডা যায় না। তারপর আরেকটা চাদর ওড়ায়, তারপর নিজে সেই কম্বলের উপর শুয়ে পড়ে যাতে চাপ দিয়ে তাকে কিছু গরম লাগে। কিন্তু দোস্ত তার ঠান্ডা যাওয়ার নাম করছিল না। তারপর সে বলে আমার প্রাণ বেরিয়ে যাবে, আমি তো মরে যাব। তারপর দোস্ত সোনির হাত ধরে ফেলে, বলে তুমি আমাকে বাঁচাও। আর তারপর দোস্ত সেও কম্বলের পিছনে চলে যায়। আর তারপর দোস্ত যখন দুজনে একে অপরকে জড়িয়ে ধরে তখন ধীরে ধীরে গরম লাগে, গরম লাগলে মাথাও গরম হয়। আর তারপর দোস্ত একে অপরের গরম নিঃশ্বাস মুখোমুখি হয়। আর তারপর দোস্ত যা হয়, যা তুমি ভাবছ, বিক্কি নিজেকে আর থামাতে পারে না। সোনি বারবার মানা করে কিন্তু সে মানে না। আর তারপর দোস্ত কখন ঠান্ডা চলে গেল জানতেই পারল না। আর তারপর সে বিছানার নিচে বসে পড়ে, বিছানায় মাথা রেখে ভাবতে থাকে আমি কি করে ফেললাম। তার চোখে জল ছিল। তখন বিক্কি তার দিকে এগিয়ে আসে, তার মুখ তুলে বলে সরি আর থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য। সে দোস্ত কিছু বলে না। তারপর উঠে বলে কিছু খেয়ে নিন, নাস্তা টাস্তা করে নিন, চা ব্রেড ইত্যাদি নিয়ে আসে। দুজনে খায়। আর তারপর দোস্ত সন্ধ্যায় তার জ্বর কমে না, আবার চড়ে যায়। তারপর বলে ঠান্ডা লাগছে। সে বলে না, এবার আপনি ওষুধ খান আর আমার থেকে কোনো আশা করবেন না। কিন্তু সে বলে ইয়ার টেনশন করো না, আমি তোমার সঙ্গে বিয়ে করব। সে বলে এটা শুধু আপনার কথা, আর আমি জানি আমাদের বিয়ে হতে পারবে না। আমি তো আপনার নকরানি, নকরানির সঙ্গে কে বিয়ে করবে? আপনার বাবা আমাকে জ্যান্ত ছাড়বে না। সে বলে তুমি কারোর চিন্তা করো না। দোস্ত সে অনুরোধ করে, কিন্তু সে মানে না, বলে না আমার থেকে একবার ভুল হয়ে গেছে, জানি না কিভাবে হয়ে গেল, এখন আমি ইচ্ছা করে এটা করতে পারবো না। তারপর সে আবার ওষুধ নিয়ে আসে, ওষুধ খায়। আর দোস্ত এভাবেই 2-3 দিন কেটে যায়। বিক্কি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু সোনি তার কথা মানে না, তাকে টালবাহানা করতে থাকে। এটা আলাদা কথা যে দুজনের মধ্যে খুব কথাবার্তা হতো, দুজনের মধ্যে দোস্তি হয়ে গিয়েছিল। এখন দোস্ত যেদিন বিক্কির মামার ছেলের বিয়ে দিল্লিতে ছিল, সেদিনই নীরাজ শুক্লার অর্থাৎ বিক্কির বাবার এক বন্ধুর ছেলেরও বিয়ে কানপুরে ছিল। তাই বিক্কির বাবা তাকে ফোন করে, বলে বেটা যখন তোমার পরীক্ষা দিয়ে ফিরবে তখন সন্ধ্যায় মোহন প্রসাদের ছেলের বিয়েতে চলে যাবে, ওরা কার্ড পাঠিয়ে দিয়েছে। সে বলে পাপা ঠিক আছে, আমি চলে যাব। দোস্ত সে পরীক্ষা দিয়ে ফিরে আসে। তারপর সোনিকে বলে ইয়ার একটা খুব ভিআইপি বিয়ে, হাই প্রোফাইল বিয়ে, তাই সেই বিয়েতে যেতে হবে আমাকে, তুমিও চলো। সে বলে আমি কিভাবে যাব, কেউ জানতে পারলে কি বলবে? সে বলে ইয়ার কে জানবে, কে বুঝবে? সে বলে কিন্তু আমার কাছে ভালো কাপড় নেই বিয়েতে পড়ে যাওয়ার মতো। সে বলে কোনো বাত নেই, চলো এখনই তোমার জন্য কিনে নিয়ে আসি। দোস্ত সে গাড়ি বের করে, তাকে বসায়, কানপুরের একটা সেরা শোরুমে নিয়ে যায়, খুব ভালো কাপড় কিনে দেয়। তারপর দুজনে বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়। সোনি পার্লারের কাজ জানত, নিজের মেকআপ নিজে করে, সঙ্গে তারও মেকআপ করে দেয়। যখন দুজনে সেজেগুজে একদম তৈরি হয় তখন দোস্ত রাজকুমারী আর রাজকুমারীর মতো লাগছিল, খুবই সুন্দর। আয়নার সামনে দাঁড়ায়, একে অপরকে দেখে সোনি লজ্জা পেয়ে যায়, সঙ্গে তার বুকে লেগে যায়। সে বলে আরে ইয়ার তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, চলো বিয়েতে যাই। তারপর দুজনে গাড়িতে উঠে বিয়েতে যায়। সেখানে গিয়ে সোনি যখন বিয়ের থার্ড বার দেখে তখন তার মুখ খোলা থেকে যায়, বলে আরে দেখো ইয়ার কত সুন্দর স্টেজ, ওই দেখো কত খাবার সাজানো, আর এই দেখো এইসব জিনিস। সে বলে আরে ইয়ার ঠিক আছে, যা আছে চলো এনজয় করি। দোস্ত তারপর দুজনে খুব নাস্তা করে, খাবার খায়, যেদিকেই যায় সবার চোখ শুধু এই দুজনের ওপর আটকে থাকে, কারণ দুজনেই এত সুন্দর লাগছিল আর এত সুন্দর জোড়া লাগছিল যার কোনো হিসেব ছিল না। যখন ধীরে ধীরে ঘুরে বেড়ায়, এর ওর সঙ্গে দেখা করে, তবে চোখও বাঁচিয়ে রাখে যাতে কেউ না জিজ্ঞেস করে এই মেয়েটিকে। তারপর শেষে যাদের ছেলের বিয়ে তাদের সঙ্গে দেখা করতে যায়। তাদের সঙ্গে দেখা হতেই তারা অবাক হয়ে যায়, বলে বেটা এ কে? সে বলে আঙ্কেল আপনিই গেস করুন কে হতে পারে।
তারা বলে, বেটা আমি কি, সবাই একই জিনিস গেস করছে, কিন্তু সবাই জানে তোমার বিয়ে হয়নি। এই মেয়েটিকে? সে বলে, আঙ্কেল এ আমার দোস্তের দোস্ত। বলে, ঠিক আছে। দোস্ত খুব মন দিয়ে দুজনকে ওপর নিচ দেখে, তারপর কিছুক্ষণ ঘুরে বেড়ায়। এদিকে বলে, বেটা এনজয় করো, ঘুরে বেড়াও। আর রাত 1টায় বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে অনেক এনজয় করেছিল, সোনি খুব খুশি ছিল। তারপর যখন শুতে যায় তখন বিক্কি তার হাত ধরে ফেলে। আর দোস্ত সে আর মানা করতে পারে না, কারণ সে অন্য মুডে ছিল। তারপর দোস্ত একই ঘরে যায়। সকাল হলে সেই বিছানাতেই সোনির চোখ খোলে। বিক্কি তাকে ডেকে তোলে। নাস্তা টাস্তা বানিয়ে রেখেছিল, চা বানিয়ে রেখেছিল। বলে, আরে ওঠো, আজ কত দেরি করে ঘুমোচ্ছ? হড়বড় করে ওঠে, বলে, লাও চা খাও। সে বলে, আরে বাপরে, এই চা কে বানিয়েছে? বিক্কি বলে, আমি বানিয়েছি। সে বলে, আরে আপনি কিভাবে বানিয়ে দিলেন? ওঠে, বলে, কি বলছো? এখন আমাকেই তো কাজ করতে হবে, আমাকেও শিখতে হবে, কারণ এখন আমাদের বিয়ে হবে। তাই তোমার উপর হুকুম চালাতে পারি না, আধা কাজ তো আমাকেও করতে হবে। দোস্ত সোনি আবার তার বুকে লেগে বলে, আপনি কেন কাজ করবেন? কাজ তো সব আমি করব। তারপর দোস্ত চা ব্রেড খায়, তারপর নাই করে তৈরি হয়ে সিনেমা দেখতে থিয়েটারে বেরিয়ে যায়। অর্থাৎ খুব এনজয় করে। দুজনে বড় বড় স্বপ্ন দেখে, আমাদের জীবন কিভাবে কাটবে, কি হবে। দুজনেই এত নিষ্পাপ ছিল যে এদের জানতেও না শেষ পর্যন্ত এর পরিণতি কি হবে। যখন লোকেরা জানবে তখন কি হবে। এখন দোস্ত তার মা বাবা দিল্লি থেকে 2 দিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ সেই সকালেই ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ যে বিয়ের ভিডিও ফটো ছিল তা ভাইরাল হয়ে যায়। যে বন্ধু যার ছেলের বিয়ে ছিল মোহনপ্রসাদ, সে নিজেই ফটো আর ভিডিও বিক্কির বাবার কাছে পাঠিয়ে দেয়। বলে, দেখো তোমার ছেলের কীর্তি। কারণ দোস্ত কোথাও না কোথাও মোহনপ্রসাদ তার মেয়ের সঙ্গে বিক্কির বিয়ে করাতে চাইছিল। আর এটা ভিতরে ভিতরে বিক্কির বাবা আর মোহনপ্রসাদের মধ্যে কথাবার্তা চলছিল। কিন্তু যখন দেখে তার ছেলে কারোর সঙ্গে ঘুরছে, তখন অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। সব ফটো ভিডিও ক্যাপচার করে এডিট করে সব কিছু বিক্কির বাবার মোবাইলে পাঠিয়ে দেয়। যেই মোবাইলে দেখে দোস্ত তাদের তো হুঁশ উড়ে যায়। তারপর স্ত্রীকে দেখায়। স্ত্রী দেখতেই পায়ের তলার মাটি সরে যায়। সে নকর নকরানিকে অর্থাৎ শনির মা বাবাকে দেখিয়ে বলে, দেখো তোমাদের মেয়ের কীর্তি, আমরা জানতাম না তোমরা আস্তিনের সাপ হয়ে বেরিয়ে পড়বে। এ আমার ছেলের সঙ্গে গোলমাল করছে, আমার ধনে তোমাদের নজর পড়েছে, আমি জানতাম না। দোস্ত এখন মা বাবা চিন্তিত হয়ে যায়। তাদের তো কোনো দোষ ছিল না, উল্টো তারা শনিকে বোঝানো ছিল কোনো ভুল পদক্ষেপ নিস না। কিন্তু দোস্ত যখন দুটো দিল কাছাকাছি এসে যায় আর এভাবে সব হয়ে যায়, তারপর দোস্ত ওরা সেখানে থাকে না, তৎক্ষণাৎ চলে আসে। কানপুরে পৌঁছেই নীরজ শুক্লা বিক্কির উপর ঝাঁপিয়ে পড়ে, উল্টোপাল্টা বলতে থাকে। বলে, কানপুরে আর কোনো মেয়ে পাওয়া যায়নি? তোকে নকরানির মেয়ে জুটল, তার সঙ্গে বিয়েতে যাওয়া, গোলমাল করা। তোরা দুজনে আমার নাক কাটিয়ে দিয়েছিস, আমার সব সাক্ষ্য মাটিতে মিশে গেছে, আমার ইজ্জতের ধ্বজ্জি উড়ে গেছে। এভাবে বলতে থাকে। বিক্কি বলে, পাপা আমি ওকে ভালোবাসি, আমি খুব অসুস্থ ছিলাম, ও আমার প্রাণ বাঁচিয়েছে। বলে, আরে মরে যেতি তুই, এর তোর প্রাণ বাঁচিয়েছে? ওদের তো কাজই এটা, আমাদের কাজ করা আর এর জন্য টাকা নেওয়া, আর তুই এভাবে করলি? দোস্ত সে বলে, পাপা যাই হোক, আমি ওকে ভালোবাসতে শুরু করেছি, খুব ভালো মেয়ে। কিন্তু দোস্ত এসব হচ্ছিলই। এদিকে সোনির মা সোনিকে মারতে পিটতে শুরু করে। বিক্কির মাও ওদেরকে গালাগালি দিতে থাকে। তখন মোহনপ্রসাদও সেই তেজে চলে আসে, এসে বলে, বাহ নীরজ শুক্লাজি, বাহ! আজ জানলাম, আমার এক বন্ধু বলল ওটা তো তোমার নকরের মেয়ে। এত নিচে নামতে পারে তোমার ছেলে, ভাবিনি। ভালো হয়েছে আমি তার চেহারা দেখে ফেলেছি, তার আসল রূপ দেখে ফেলেছি, নইলে আমার মেয়ের জীবন বরবাদ হয়ে যেত। আর এভাবে এত নিচে তোমাদের লেভেল, আমি তো জানতামই না। দোস্ত সব কিছু মোহনপ্রসাদ শুধু আসেনি, তার স্ত্রীও এসেছিল, সঙ্গে আরও 1-2 এসেছিল, উল্টোপাল্টা বলতে থাকে। দোস্ত নীরজ শুক্লার শোনার অভ্যেস ছিল না। বলে, শোনো মিত্র, আমি ছেলেকে অনেক কিছু বলে দিয়েছি, যতটা বলার ছিল বলে দিয়েছি, কিন্তু তোমার চেহারা দেখার পর আমার আফসোস হচ্ছে আমি ছেলেকে কেন বললাম। আরে ভালো হয়েছে তুমি চেহারা দেখিয়ে দিয়েছ, নিজের আসলিয়াত দেখিয়ে দিয়েছ। তুমি এসেছো আমার ছেলেকে বোঝাতে, আমাকে বোঝাতে। আরে আমি তো ওকে বোঝাচ্ছিলামই, আর কি এমন করেছে? আর সত্যি বলবো, তুমি যত ফটো ভিডিও পাঠিয়েছ আমি সেগুলো দেখেছি, তোমার ছেলেকেও দেখেছি যার বিয়ে ছিল, তোমার বৌমাকেও দেখেছি, ভগবান ওদের সুখে রাখুক, সবাইকে দেখেছি। কিন্তু যত লোক ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমার ছেলেই লাগছিল, আর সঙ্গে যে মেয়েটি ছিল দুজনেই লাগছিল। ওদের কোনো সমকক্ষ ছিল না, কোনো জোর ছিল না। তাহলে কে জানে, ভগবানই হয়তো ওদের একে অপরের জন্য বানিয়ে পাঠিয়েছে। এটা এখন তোমার কথা থেকে আমার বুঝতে হচ্ছে যে তুমি এত হইচই করে এসেছো। তাই এক কাজ করো, তুমি চুপচাপ চলে যাও। আর যদি এমন হও তাহলে ভগবান করুক তোমার মেয়ে ঠিক থাকে, কিন্তু ডাউট হচ্ছে সে কেমন হবে। তাই তুমি গিয়ে তোমার মেয়ের জন্য আরেকটা রিশতা দেখে নাও। আর এখন যে মেয়েটি, সে আমার ঘরের বউ হবে, তুমি চলে যাও।
দোস্ত এত শুনতেই সোনি, সোনির মা বাবা, বিক্কি, বিক্কির বোনেরা আর তার মা সবাই হতবাক হয়ে যায়। সঙ্গে বিক্কির 2 বোন দৌড়ে সোনির কাছে যায়। সোনি কাঁদছিল, তাকে বলে, ভাবি চুপ করো। আর দোস্ত এভাবে একটা সুখের শেষ হয় এই গল্পের। আর 2023 সালে বিক্কি আর সোনির বিয়ে হয়। সোনি দোস্ত খুব খুশি সেই পরিবারে, ওই পরিবারও সোনির থেকে খুব খুশি। আজকাল দারুণ লাইফ এনজয় করছে, আর সঙ্গে সোনি আর বিক্কির একটা ছেলেও আছে। তো দোস্ত এই ছিল গল্পটা। আশা করি তোমাদের এই গল্প ভালো লেগেছে। তবুও ভালো লাগলো কিনা কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের মতো এতটুকুই। এই ধরনের গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক না করে থাকলে লাইক করে দাও। আবার দেখা হবে পরের ভিডিওতে।